বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের অ্যাকাউন্টিংয়ের ওয়ার্কশপের ক্লাস শুরু হয়েছিল সেই মোটামুটি 2 সপ্তাহ আগ থেকে। এই সপ্তাহের মধ্যে আমরা অলরেডি আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের উপরে, এইটা হবে আমাদের নেওয়া 4 নাম্বার ক্লাস। আর আপনারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের উপরে অলরেডি 2টা অ্যাকাউন্টিং ওয়ার্কশপের ক্লাস পাইছেন। আমাদের এই ওয়ার্কশপের ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এমসিকিউ অংশের সম্পূর্ণ নাম্বার নিশ্চিত করা। সো যারা যারা আমাদের সাথে নিয়মিত এইচএসসি 26 এবং 27 গ্রুপের স্টুডেন্টরা ক্লাস করেন, তারা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবেন। এবং আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার যা আমরা আজকে সমাধান করতে যাচ্ছি। যদি একটু বোর্ডে মনোযোগ দিয়ে টপিকের নাম 2টা দেখেন, তাহলেই আপনার ক্লাস করবেন কিনা সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ইজি হয়ে যায়। একজন কমার্সের স্টুডেন্ট, বিশেষ করে যার পরীক্ষা সামনে এইচএসসি 26 ব্যাচ, একটু চোখ মেলে তাকায় দেখেন। আমরা আজকে শিখব আমাদের 9ম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, আর 10ম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এই 2টা টপিক থেকে যে টাইপের এমসিকিউ আপনার বোর্ড পরীক্ষাতে আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে, সেটাই আমরা আজকের ক্লাসে সমাধান করব। কারণ বিগত বছরের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই 2টা অধ্যায় আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। তো যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, বিগত 5 বছরের বোর্ড পরীক্ষাতে এই সম্পর্কিত কোনো প্রশ্ন আমরা খুঁজে পাই না। বাট এখান থেকে এই বছর এইচএসসি 26 থেকে আমাদের শুরু হচ্ছে ফুল সিলেবাসের যাত্রা। আর ফুল সিলেবাসের স্টুডেন্টরা আটকাবে বেসিক্যালি এই এমসিকিউর টপিকগুলোতেই বা এই সৃজনশীল অংশের টপিকগুলোতেই, যেগুলো শর্ট সিলেবাসে ছিল না কিন্তু ফুল সিলেবাসে আসার কারণে আপনাকে বাধ্যতামূলক এমসিকিউ অংশের জন্য পড়তেই হবে। আর যদি সৃজনশীল উত্তর করতে চান তাহলে তো পড়তেই হবে। তো আসেন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের মূল আলোচনার দিকে যেতে চাই। তবে তার আগে আমাদের এইচএসসি 26 এবং 27 ব্যাচের বাচ্চা কাচ্চাদেরকে বলবো একটু দ্রুত ক্লাসে জয়েন হতে, এবং আমাকে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না, বোর্ডের লেখা স্পষ্ট সবার কাছে ক্লিয়ার কিনা, সেটা একটু কমেন্ট করে লিখে জানাবেন। সবাই দ্রুত দ্রুত জয়েন হয়ে যান, দ্রুত জয়েন হয়ে যান। এবং আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার করব। তো এই 2টা চ্যাপ্টারের ক্লাস যদি আপনারা শুরু থেকে না করেন, পরবর্তীতে স্যার কিন্তু ঝামেলায় পড়ে যাওয়া লাগবে। সবাই একটু সিরিয়াসলি ক্লাসে জয়েন হন, তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাই এবং মনোযোগ দিয়ে আমাদের আজকের ক্লাসের আলোচনা শুরু করতে চাই। খেয়াল করেন, আজকের ক্লাসের আলোচনায় সর্বপ্রথম আমরা যেই টপিকটা শুরু করব স্যার, সেটা অধ্যায় নাম্বার 9 ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। এই ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ অংশ থেকে আমাদেরকে যা যা ভালো মতো পড়তে হবে, যদি আমরা একটু মনোযোগ দিয়ে বোর্ডে খেয়াল করেন এখান থেকে দুঃখিত, ক্ষমা করবেন, সর্দি লেগে যাওয়ার কারণে হুট করে গলায় আটকে গেছিল। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। যা আমরা শিখবো আজকে সেটা ব্যয়ের ধারণা, ব্যয় কীরকম, এবং ব্যয়ের উদ্দেশ্য। ব্যয় বলতে আমরা কি বুঝবো, সম্পত্তির সাথে ক্ষতির সাথে ব্যয়ের কি সম্পর্ক, এবং ব্যয়ের উদ্দেশ্য। ব্যয়ের আমরা দেখব উপাদান ভিত্তিক শ্রেণী বিভাগ, পরিবর্তনশীল ব্যয়, স্থির বা স্থায়ী ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়। তারপর আচরণ অনুযায়ী ব্যয়ের শ্রেণী বিভাগ। তারপরে দেখবেন ব্যয় আরোপণের সময় অনুযায়ী, ব্যয় আরোপণের সময় অনুযায়ী যদি আপনি 1 বছরের মধ্যে খরচ করেন, সেটাকে আমরা বলবো 1 বছরের যে ব্যয়গুলো, সেটাকে বলা হবে কালীন ব্যয়, বা ইংরেজিতে পিরিয়ড কস্ট বলা হয়ে থাকে। ওকে, খেয়াল করেন। তারপরে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ব্যয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হয়, যেমন নিমজ্জিত ব্যয় একটা বিষয়, নিয়ন্ত্রণযোগ্য অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, এই বিষয়গুলো বেসিক্যালি আমরা এই 9 নাম্বার চ্যাপ্টারে খুব ভালো মতো সবাই মিলে শিখতে যাচ্ছি। আসেন খেয়াল করি এই টপিক থেকে যা যা আপনাকে ভালো মতো পড়তে হবে এমসিকিউ অংশের জন্য। আমাদের সাথে জয়েন করছেন ফাতেমা ইব্রাহিম, হুমায়রা আফরিন। জি ওয়ালাইকুম সালাম স্যার, আপনারা চলে আসছেন তাড়াতাড়ি। ফ্রেন্ডদেরকে মেনশন করেন, ক্লাসটা শেয়ার করেন এবং ফ্রেন্ডদের সাথে একটু মেনশন করেন। আমরা আজকে
এই শুরু করছি অলরেডি ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। এই চ্যাপ্টার থেকে আসা বিগত বছরের এমসিকিউ প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব। আমাদের এমসিকিউ ওয়ার্কশপের যে ক্লাসের উদ্দেশ্য যে আমাদের এমসিকিউ অংশে পূর্ণ নাম্বার তোলা, সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা থেকে এই ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ থেকে ন্যূনতম আপনার 2 থেকে 3টা এমসিকিউ পরীক্ষাতে আসবে এইচএসসি 26 বা 27 ব্যাচ। সো এই 2টা বা 3টা এমসিকিউ যাতে আপনি অল্প পড়ে কিভাবে কমন পেতে পারেন, সেজন্যই হচ্ছে আমরা এই ক্লাসের ব্যবস্থা রাখছি। একটু মনোযোগ দিবেন সবাই। ওকে, ইশকে নুরি চলে আসছেন, নাজিয়া চলে আসছেন, সবাই যারা যারা আসছেন ক্লাসটা অবশ্যই নিজের প্রোফাইলে শেয়ার করে দিয়ে আসেন। বন্ধু বান্ধবদেরকে একটু সবাই মেনশন করেন, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করেন। ওকে, আসেন খেয়াল করি। এখান থেকে আমরা দেখব আর্থিক ত্যাগের মেয়াদ উত্তীর্ণ বা ভোগকৃত অংশকে বলা হয় হচ্ছে খরচ। যতটুকু অংশ আপনি ভোগ করবেন সেটাকে বলা হবে হচ্ছে খরচ। যেমন মনে করেন স্যার, আপনি একটা আসবাবপত্র ক্রয় করলেন, তাহলে আসবাবপত্র যখন আপনি ক্রয় করেন, আসবাবপত্রের যেটা ক্রয় মূল্য, এইটা হচ্ছে আপনার সম্পত্তিকে নির্দেশ করে। স্থায়ী সম্পত্তির যা ক্রয় মূল্য, এর ফলে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে সম্পত্তি অর্জিত হচ্ছে। এবার এই আসবাবপত্রটা যখন আপনি প্রত্যেক বছর ব্যবহার করেন, যখনই আপনি এটা ব্যবহার করেন, তার উপরে আপনি কি ধার্য করেন? অবচয় ধার্য করেন। অবচয় ধার্য করেন কেন? কারণ এইটা আপনি ব্যবহার করছেন অর্থাৎ খরচ হয়ে গেছে। যে অংশটা আপনার মেয়াদ উত্তীর্ণ হবে, 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, অথবা যে অংশটুকু আপনি ভোগ করবেন, আপনি অবচয় ধার্য করেন কিসের জন্য? যেহেতু সম্পত্তিটা আপনি ব্যবহার বা ভোগ করছেন, তাহলে আর্থিক ত্যাগের মেয়াদ উত্তীর্ণ অংশের বা ভোগকৃত অংশকেই বলা হয় হচ্ছে খরচ। আর এখানে এই আর্থিক ত্যাগ বলতে আমরা যাকে নির্দেশ করছি সেটাই হলো সম্পত্তির ক্রয় মূল্য। কারণ আপনি একটা বড় অ্যামাউন্টের টাকা খরচ করছেন, আর্থিক ত্যাগ করছেন, কি পাওয়ার জন্য? সম্পত্তি লাভের উদ্দেশ্যে। তাহলে সম্পত্তি সৃষ্টি হয় কখন? যখন আপনি বড় অ্যামাউন্টের একটা আর্থিক ত্যাগ করেন, অর্থাৎ সম্পত্তি ক্রয় করলেন। সম্পত্তি ক্রয় করার পরে সম্পত্তি যখন আপনি ব্যবহার করেন, তার উপরে কি ধার্য করা হয়? অবচয় বা খরচ ধার্য করা হয়। এটা হচ্ছে মূলত ব্যয় বা খরচের বেসিক কনসেপ্ট। খেয়াল করেন, ব্যয় তত্ত্বের সমীকরণ কি? ব্যয় বলতে আমরা কাকে বুঝবো? ব্যয়, যার ইংরেজি নাম হচ্ছে কস্ট, ইংরেজিতে বলা হয় কস্ট। এর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে শুরুতে থাকবে হচ্ছে অ্যাসেট বা সম্পত্তি। এই সম্পত্তি থেকে যতটুকু অংশ আপনার হবে হচ্ছে লস, এইটা। আর একটা হচ্ছে খরচ, অর্থাৎ যার ইংরেজি নাম হচ্ছে এক্সপেন্স। এখানে আমরা খরচ বলতে সম্পত্তির উপর ধার্যকৃত অবচয়ের পরিমাণকে নির্দেশ করি। আর সম্পত্তি তো আমাদের সম্পত্তি ক্রয়ের ফলে যে মূল্য, সেটা সম্পত্তির ক্রয় মূল্য বা ব্যয়কে নির্দেশ করতেছে। স্যার এখানে তাহলে ক্ষতি বিষয়টা কি? ক্ষতি বিষয়টা হচ্ছে এই, সম্পত্তি আপনার আয়ুষ্কাল ছিল 10 বছর, আপনি 6 বছর ব্যবহার করলেন। 6 বছর ব্যবহার করার পর আরও 4 বছর বাকি ছিল, বাট 4 বছর ব্যবহার না করে আপনি সম্পত্তি বিক্রয় করলেন। যদি বহিমূল্যের চাইতে বেশি দামে বিক্রয় করেন তাহলে সে লাভ হয়, কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল বেশি দামে বিক্রি করা যায় না। আপনার হাতের মোবাইলটা যদি এখন বিক্রি করেন, যত টাকা দিয়ে কিনছিলেন তার চেয়ে কি বেশি দাম পাবেন? ডেফিনেটলি না, কম হয়ে যাবে। তাহলে সম্পত্তিকে যদি আমরা তার বহিমূল্যের চাইতে কম দামে বিক্রয় করি, তখন আমাদের কি হবে? ক্ষতি হবে। তাহলে বহিমূল্যের চেয়ে কম দামে, বহিমূল্যের চেয়ে কমে যখন বিক্রয় করেন তখন হবে হচ্ছে ক্ষতি। তাহলে ব্যয়ের ইকুয়েশনের ক্ষেত্রে সম্পত্তি, ক্ষতি এবং খরচ বা অবচয় সবই অন্তর্ভুক্ত থাকবে। জাস্ট এই বেসিক আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে এমসিকিউ সমাধানে দেখবেন একদম খুব দ্রুত আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে দেখব আচরণ ও পরিবর্তনশীলতার ভিত্তিতে ব্যয়কে আমরা 3 ভাগে ভাগ করব। তারপর এখানে স্থায়ী ব্যয় নিয়ে আমাদের কথাবার্তা থাকবে। তারপরে থাকবে হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয় নিয়ে। এই দুইটা ব্যয় খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আর হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়। তারপরে আমরা দেখব আরো এক প্রকারের ব্যয়, যেটার নাম হচ্ছে মিশ্র ব্যয়, যেটার নাম হবে হচ্ছে মিশ্র ব্যয়। একটু অপেক্ষা করবেন। ওকে, এই দেখেন 8 নম্বরের নাম বলছিলাম মিশ্র ব্যয়। মিশ্র ব্যয়ের অন্য নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয়, মিশ্র ব্যয়। তাহলে আমরা 3টা মূল ব্যয়ের নাম শুনে রাখবো,
যেগুলো আমরা এমসিকিউ অংশ সমাধান করতে গেলে আরও আমরা ক্লিয়ারলি শুনতে পাবো। পরিবর্তনশীল ব্যয়, স্থির বা স্থায়ী ব্যয়, আরেকটা হচ্ছে আধা পরিবর্তনশীল বা আধা স্থায়ী ব্যয়, যেটাকে আমরা মিশ্র ব্যয় নামে অভিহিত করব। তারপরে থাকবে হচ্ছে কারখানার পণ্য উৎপাদনের সাথে যে খরচগুলা জড়িত সেগুলাকে বলা হবে হচ্ছে কালীন ব্যয়। কালীন ব্যয়, পণ্য উৎপাদনের সাথে যেই খরচগুলো জড়িত সেটাকে বলা হবে হচ্ছে কালীন ব্যয়। তার কালীন ব্যয় কি জিনিস? কালীন ব্যয় হচ্ছে মূলত প্রশাসনিক খরচ আর বিক্রয় উপরি খরচের সমষ্টি। প্রশাসনিক খরচ যেমন অফিসের বেতন ভাড়া, বিক্রয় উপরি খরচ যেমন বিক্রয় পরিবহন বা বিক্রয় কর্মীর বেতন। তাহলে সকল প্রশাসনিক এবং বিক্রয় উপরিব্যয়ের সমষ্টিকে আমরা কালীন ব্যয় বলবো। তারপর আরেকটা বিষয় থাকবে নিমজ্জিত ব্যয়, এর ইংরেজি নাম হচ্ছে সাঙ্ক কস্ট, বা যার অন্য বাংলা নাম আমরা ডুবন্ত ব্যয়। এই নামটাও আমরা কোশ্চেন সলভ করতে গেলে পাবো স্যার, ডুবন্ত ব্যয়। তাহলে নিমজ্জিত ব্যয়ের অন্য নাম হবে ডুবন্ত ব্যয়। তারপরে কিছু ব্যয় থাকবে প্রাসঙ্গিক, কিছু থাকবে অপ্রাসঙ্গিক, কিছু ব্যয় থাকবে নিয়ন্ত্রণযোগ্য, আর কিছু ব্যয় থাকবে হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের এই ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ চ্যাপ্টার। এবং এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষায় আসার ভালো সম্ভাবনা আছে, কারণ এই অধ্যায়টা যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, এই বছর থেকে চালু হচ্ছে। সো এটা সিকিউ অংশের জন্য কিন্তু খুব গুরুত্ব দিয়ে চাইলে আপনারা করতে পারেন, যদি বেসিক কনসেপ্টের জায়গাগুলো ক্লিয়ার হয়। আগে এমসিকিউ ক্লিয়ার করি, তারপরে আসেন আমরা সৃজনশীল করব কিনা এই চ্যাপ্টার থেকে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে। আসেন, যারা যারা ক্লাসে আমার সাথে জয়েন করেছেন, আমি 12 মিনিটে চেষ্টা করছি আপনাদের
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাকে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমরা ক্লাসটা খুব সুন্দর মতো স্টার্ট করলাম, আর সাথে সাথে সাউন্ড একটু কমে গেছিল। এখন আশা করি সাউন্ডটা সবাই ক্লিয়ার শুনতে পাওয়ার কথা। একটু কমেন্টে জানাবেন যে সবাই আমাকে এখন শুনতে পাচ্ছেন কিনা। আর অলরেডি এতক্ষণ হচ্ছে আমরা মিউট থাকলেও আমাদের লেখাপড়া কিন্তু বন্ধ করি নাই। আমি কিন্তু কোশ্চেনটা কীভাবে সলভ হবে আমি আপনাদেরকে কিন্তু অলরেডি ছক এঁকে দেখাইছি যে মূল বক্তব্যটা কোনটা। এই প্রশ্নটা সমাধান করার জন্য আপনার মূল আলোচ্য বিষয়ে জায়গাটুকু চিহ্নিত করা আছে। সো সবাই আমাকে জানাবেন যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। সবাই জানাবেন যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। এখন সবাই আমাকে শুনতে পাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, যে সকল ব্যয় কারখানায় পণ্য উৎপাদনের সাথে জড়িত, পণ্য উৎপাদনের সাথে যেটা জড়িত সেটার নাম কি হবে স্যার? উৎপাদন ব্যয়। পণ্য উৎপাদনের সাথে যেটা জড়িত সেটাকে বলা হবে হচ্ছে উৎপাদন ব্যয়। সবাই শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছেন কি? এখন ঠিক আছে, ওকে ফাইন। বাকিরা কমেন্টে উত্তর লিখবেন দ্রুত। তাহলে পণ্য উৎপাদনের সাথে যে ব্যয় সেটাকে কি বলা হবে স্যার? পণ্যের উৎপাদন ব্যয়। তারপরে যে ব্যয় প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা করে চিহ্নিত করা যায়, আলাদা করে চিহ্নিত করা গেলে সেটাকে বলা হবে প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় মানে কি স্যার? প্রত্যক্ষ ব্যয় মানে হচ্ছে যেমন প্রত্যক্ষ কাঁচামাল, তারপর হচ্ছে অপ্রত্যক্ষ মজুরি, এই বিষয়গুলো আলাদা করে আইডেন্টিফাই করা যায় যে একটা পণ্যের জন্য আপনার কাঁচামাল কতটুকু লাগতেছে, একটা পণ্য উৎপাদন করলে মজুরি কত টাকা দেওয়া লাগতেছে। তো এগুলোকে আমরা প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা করে বের করতে পারি, চিহ্নিত করতে পারি, তাই এটাকে বলা হবে হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 4। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই প্রশ্ন আপনার এইচএসসির বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা খুবই কমন একটা প্রশ্ন এবং আসে, প্রায়ই পরীক্ষাতে আসে। আসেন এই কোয়েশ্চেনটা খেয়াল করি। প্রশ্নে বলা আছে কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়, অথবা স্যার প্রশ্নে এইরকম দেওয়া থাকতে পারে যে নিচের কোনটি আধা স্থায়ী ব্যয়। আমি যে নামগুলো বলতেছি একটু ভালো মতো মনে রাখেন। আধা স্থায়ী ব্যয়, অথবা পরীক্ষার প্রশ্নের জন্য এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, মিশ্র ব্যয়। নিচের কোনটা? মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় মানে কি? মিশ্র ব্যয় মানে হচ্ছে আপনার ব্যয়ের কিছু একটা অংশ একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকবে হচ্ছে স্থির, তারপরে গিয়ে সেটা হচ্ছে উৎপাদনের সাথে পরিবর্তিত হবে। তার মানে এই জায়গার মধ্যে আপনার স্থির ব্যয় এর যেমন বৈশিষ্ট্য বিদ্যমান, পাশাপাশি এর মধ্যে আপনার পরিবর্তনশীল যেই অংশ সেটারও প্রভাব হচ্ছে বিদ্যমান থাকে। তাহলে যে ব্যয়ের মধ্যে দুইটা বৈশিষ্ট্যই আছে, পরিবর্তনশীলও বলতে পারেন, স্থিরও করতে পারেন, যেহেতু দুইটা বৈশিষ্ট্য আছে তাই এটাকে বলা হবে মিশ্র ব্যয়। এবং মনে রাখবেন স্যার, মিশ্র ব্যয়ের জন্য জাস্ট 3টা উদাহরণ লিখে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন এবং দেখবেন যে এই জায়গা থেকেই হবে অ্যান্সার। মিশ্র ব্যয় এর উদাহরণ বলতে পারি আমরা হচ্ছে বিদ্যুৎ খরচ, বাসার বিদ্যুৎ খরচ এইটা হচ্ছে আমাদের একটা মিশ্র ব্যয়। তারপরে হচ্ছে টেলিফোন বিল, মিশ্র ব্যয় এর উদাহরণ হবে হচ্ছে টেলিফোন বিল। আরেকটা অ্যান্সার সেটা হচ্ছে স্যার ইন্টারনেট বিল। এই 3 নামের বাইরে উত্তর হবে না, কনফার্ম গ্যারান্টি। স্টার চিহ্ন দিয়ে লিখে রাখেন, যদি প্রশ্ন আসে এই জায়গা থেকেই অ্যান্সার হবে। স্থির বা স্থায়ী ব্যয় আর হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, উভয় সংমিশ্রণ যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে মিশ্র ব্যয়। সো মিশ্র ব্যয়ের জন্য অ্যান্সার দেওয়া আছে কোনটা আমাদের? এই যে বৈদ্যুতিক বিল, এটা হবে হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। তারপরে দেখি প্রশ্ন নাম্বার 5 নাম্বার প্রশ্ন দেখেন, বলে দেওয়া আছে একক প্রতি কোন ব্যয় স্থির থাকে না। একক প্রতি যে ব্যয়টা স্থির থাকে না সেটাকে বলা হবে হচ্ছে স্থায়ী ব্যয়। একক প্রতি স্থির থাকে না। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি আমরা, যেমন মনে করেন আমাদের ভাড়া তো আমাদের সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। প্রত্যেক মাসে আপনি বাসার যে ভাড়া বা কারখানার যে ভাড়া দিবেন, ভাড়ার টাকা তো কি স্থির, উৎপাদন বাড়ুক অথবা কমুক আপনার ভাড়ার টাকা পরিবর্তন হবে না। সো ভাড়াকে আমরা বলতে পারি একটা কি? স্থির ব্যয়। এখন মনে করেন আপনার ভাড়া হচ্ছে প্রত্যেক মাসে 10,000 টাকা। এখন যখন আপনি 1000 ইউনিট পণ্য উৎপাদন করবেন, 1000টা পণ্য যখন উৎপাদন করেন, তাহলে 1000-রে 10,000 দিয়ে ভাগ করলে প্রত্যেক ইউনিটের উৎপাদন ব্যয় কত হচ্ছে? 10 টাকা। এবার মনে করেন আপনি উৎপাদনের পরিমাণ কমাবেন, 10,000 টাকার ভাড়া 1000 পণ্যের জায়গায় যখন আপনি 800 পণ্য তৈরি করেন, আপনি যখন 10,000-কে 800 দিয়ে ভাগ দেন তখন মানটা হয়ে যায় 12.5। ক্যালকুলেটর দিয়ে চাইলে আপনি মিলায় দেখতে পারেন
দেখেন আপনার উৎপাদনের একক প্রথমে ছিল 1000, তারপরে হয়েছে 800 একক। যখনই আপনি উৎপাদনের পরিমাণটা পরিবর্তন করছেন, স্থির ব্যয়ের পরিমাণটা কি পরিবর্তিত হবে, বাড়বে অথবা কমবে। দেখেন উৎপাদনের পরিমাণ যখন কমাচ্ছেন তখন স্থির ব্যয়ের পরিমাণ কিন্তু একক প্রতি বেড়ে যাচ্ছে। তাহলে মূল বক্তব্যের জায়গাটা যেটা সেটা হচ্ছে এই একক প্রতি ব্যয় কি থাকবে না, স্থির থাকবে না। কোথায়? স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে। আর 6 নাম্বার যে প্রশ্ন, যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে কি হয়, পরিবর্তিত হয়। উৎপাদন বাড়ালে বাড়ে, উৎপাদন কমালে কমে, কিন্তু একক প্রতি এটা থাকবে হচ্ছে স্থির, একক প্রতি স্থির। যেমন আমরা যদি একটা কাঠের চেয়ার বানাই, আমাদের কাঠ লাগে 10 কেজি। যদি আমরা 5টা চেয়ার বানাই তাহলে 50 কেজি কাঠ লাগবে। 10টা চেয়ার বানাইলে আমাদের 100 কেজি কাঠ লাগবে। কিন্তু একটা চেয়ার বানাইতে কত কেজি লাগবে? একটা চেয়ার বানাইতে আমাদের লাগবে 10 কেজি কাঠ। এই যে একটা চেয়ারের জন্য এই যে 10 কেজি, এর কোনো পরিবর্তন হচ্ছে না। যখন আমরা 5টা চেয়ার বানাবো, 5টা চেয়ার বানালে লাগবে কত? 50 কেজি। তারপরে যখন আমরা 10টা চেয়ার বানাবো, 10টা চেয়ার বানালে লাগবে কত আমার? 100 কেজি। কিন্তু একক প্রতি কি থাকবে? এইটা ফিক্স থাকবে। এই ধরনের ব্যয়কে বলে হচ্ছে স্যার পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, অথবা এর অন্য বাংলা নাম চলন ব্যয়, এইটাও থাকতে পারে। চলন ব্যয়, ইংরেজি নাম বলা হয় এটার ভেরিয়েবল কস্ট। চাইলে আপনারা বাংলা ইংরেজি সব সহকারে শিখে রাখতে পারেন, কারণ পরীক্ষার জন্য কোন নাম পরীক্ষাতে আসবে সেটা আমরা জানি না, বাট সবগুলোই শিখে রাখার চেষ্টা করি। উৎপাদন বাড়ালে যেটা বাড়ে, উৎপাদন কমালে যেটা কমে, সেটাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। আশা করি ক্লিয়ার। আসেন পরবর্তী প্রশ্ন দেখব আমরা। একটা প্রাসঙ্গিক কার্যস্তর পর্যন্ত উৎপাদনের পরিমাণ পরিবর্তন হলেও যে ব্যয় পরিবর্তন হয় না, এটাকে বলা হবে হচ্ছে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। তারপরে হচ্ছে কখন একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়। একক প্রতি স্থির ব্যয় কখন বৃদ্ধি পায়? দেখেন একটু আগের কোশ্চেনে আমরা সলভ করছিলাম। এই যে আমাদের কারখানার ভাড়া, যখন আমাদের 1000 একক তখন হচ্ছে 10 টাকা। যখন আমাদের উৎপাদনের পরিমাণটা হ্রাস পেয়েছে, উৎপাদনের পরিমাণ যখন আমাদের 1000 থেকে কত হচ্ছে, 1000 থেকে কত হচ্ছে 800, 1000 থেকে 800 মানে উৎপাদনের পরিমাণ হ্রাস, তখন আমাদের ব্যয় কত? 12.5। তাহলে উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে এই ব্যয়টা কি হবে? বৃদ্ধি পাবে। দেখেন এই যে প্রশ্ন, কখন একক প্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়? এটা বৃদ্ধি পাবে কখন? যখন উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে। উৎপাদনের পরিমাণ ছিল 1000, 1000-এ টাকা ছিল হচ্ছে 10 টাকা। যখন আপনি 800 এককে নিয়ে আসছেন তখন হয়েছে 12.5 টাকা, 12.5। তাহলে স্থির ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কখন? উৎপাদনের পরিমাণ যখন হ্রাস পায়। সঠিক উত্তর হবে হচ্ছে ক নাম্বার অপশন। তো এই রকমের এমসিকিউ প্রশ্নগুলো একটু বুঝে বুঝে স্যার সলভ যদি করেন তাহলে পরীক্ষার হলে আপনাকে টেনশনে পড়া লাগবে না। 2 থেকে 3টা এমসিকিউ আসবে, একটু মনোযোগ দিয়ে শুধু পড়তে থাকেন আমার সাথে, ডেফিনেটলি আপনি এই অধ্যায় থেকে যে 2টা বা 3টা আসবে কাছাকাছি টাইপের অপশন কনফিউজিং তৈরি হয়, বাট আমি যেভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আপনাকে এইভাবে একটু বুঝে পড়লে আশা করি কষ্ট করা লাগবে না। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 9 দেখব, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? স্যার পরিবর্তনশীল ব্যয়ের জন্য উদাহরণ মনে রাখবেন কয়েকটা, আমি লিখে রাখতেছি, চাইলে আপনাদের খাতায়ও আপনারা লিখতে পারেন। ম্যাক্সিমাম উত্তর যেই জায়গাটা থেকে হয়, প্রত্যক্ষ কাঁচা মাল এই একটা, তারপরে হচ্ছে আমাদের প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, তারপরে হচ্ছে প্রত্যক্ষ মজুরি, আরেকটা উপাদানের নাম হচ্ছে বিক্রয় কর্মীর কমিশন। বিক্রয় কর্মীর কমিশন সাধারণত পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে অ্যান্সারে এই 3টাই বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে। প্রত্যক্ষ কাঁচামাল, যেমন একটা চেয়ার বানাইতে 10 কেজি কাঠ, তাহলে 10টা চেয়ার বানাইতে 100 কেজি কাঠ। এই যে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, উৎপাদনের পরিমাণ বাড়ালে যে ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ কমালে যে ব্যয় হ্রাস পায়, সেটাকে কি বলা হয়? পরিবর্তনশীল ব্যয়। সো পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা কোনটা? কাঁচামাল, মজুরি, বিক্রয় কর্মীর কমিশন। উত্তরে আসেন, উত্তর হবে কোনটা? কাঁচামাল ব্যয়। কাঁচামাল ব্যয় বলতে কাকে বোঝাচ্ছি আমরা? প্রত্যক্ষ কাঁচামালকে।
তারপরে আসেন পরবর্তী প্রশ্ন দেখি নাম্বার 10, স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য। স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয়ের মূল বক্তব্যটা কি? স্থায়ী ব্যয়ের হচ্ছে মোট পরিমাণ, যেটা স্থায়ী ব্যয়ের মোট স্থায়ী ব্যয়, এর পরিমাণটা থাকবে হচ্ছে স্থির, মোট টাকা। যেমন আমাদের বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কি আপনি প্রত্যেক দিন দিবেন? মাসের শেষে একবার দিবেন, তার মানে বাড়ি ভাড়া হচ্ছে মোট। তাহলে বাড়ি ভাড়া হচ্ছে মোট টাকা ধরলাম হচ্ছে 10,000। বাসার ভাড়া দেই আমরা হচ্ছে 10,000 টাকা। এই টাকাটা মোট পরিমাণটা কি স্থির, 1 টাকাও কম দিলে বাড়িওয়ালা মানবে না। তার মানে বাড়ি ভাড়ার টাকাটা কি স্থির থাকতেছে, এটার মোট পরিমাণটা স্থির। কিন্তু যখন আপনি উৎপাদনের পরিমাণ বাড়াবেন বা কমাবেন, 1000 এককের জায়গায় যখন 800 একক নিয়ে আসবেন, তখন সে একক প্রতি ব্যয়টা কি হবে স্যার? একক প্রতি ব্যয়টা হচ্ছে পরিবর্তন হবে, একক প্রতি এইটার পরিবর্তন হবে, একক প্রতি পরিবর্তন হবে, কিন্তু মোট পরিমাণ কি থাকবে? স্থির থাকবে। একক প্রতি বাড়বে কমবে, কিন্তু মোট পরিমাণ থাকবে স্থির। তাহলে আমাদের একক প্রতি স্থায়ী ব্যয় স্থির, এইটা ভুল। উৎপাদনের পরিমাণের সাথে একক প্রতি স্থায়ী ব্যয়ের পরিবর্তন হবে। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার সঠিক, এটা পাবো হচ্ছে আমরা খ নাম্বার অপশনে। খ নাম্বার অপশন হচ্ছে আমাদের কোশ্চেনের সঠিক উত্তর। দেখেন এই টাইপের প্রশ্নগুলো একটু বুঝে স্যার সলভ করা লাগবে। যদি এটা হয়ে থাকে, আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এইবার অঙ্ক দেখে একটু মনের মধ্যে শান্তি আসলো, কারণ আমরা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন পড়তে কেমন যেন একটু অনুৎসাহিত বোধ করি। আর এই যে থিওরিটিক্যাল প্রশ্ন পড়ার প্রতি অনীহা, স্যার আপনার এমসিকিউ অংশের মধ্যে আপনার থিওরিটিক্যাল প্রশ্ন যেমন থাকবে, পাশাপাশি আপনার হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন কিন্তু থাকবে অ্যাকাউন্টিংয়ে আপনি মোটামুটি ধরে রাখতে পারেন 10 থেকে 12টা প্রশ্ন আপনার ম্যাথ থেকে আসবে, আর আপনার 18 থেকে 20টাই কিন্তু আসবে হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন থেকে। একটু কম বেশি হলেও হতে পারে, বাট মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। কারণ যেহেতু 30 মিনিটের পরীক্ষা, আপনার 30 মিনিটে যতটুকু করা সম্ভব সেই স্ট্যান্ডার্ড সাইজে হচ্ছে টিচাররা প্রশ্ন রাখেন। সো থিওরিটিক্যাল অংশটুকু যদি আপনি গুরুত্ব দিয়ে না পড়েন, তাহলে কিন্তু পরীক্ষায় আপনার A+ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আসেন আমরা এবার এই অঙ্কটা একটু সমাধান করি। দেখেন আমাদের এই অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে? এই অঙ্কের মধ্যে দেওয়া আছে যে 11-12 নম্বর প্রশ্ন সমাধান করব। আচ্ছা, জনাব তুহিন একজন ব্যবসায়ী, তার 200 একক পণ্য তৈরিতে কাঁচামাল লাগে হচ্ছে তার 20,000 টাকা। 200 একক পণ্য বানায়, কাঁচামাল লাগে 20,000, তার মজুরি লাগে হচ্ছে 10,000 টাকা। সে কারখানার ভাড়া হচ্ছে একটা স্থির ব্যয়, এটা ফিক্সড, পরিবর্তন হয় না। কিন্তু ওই যে কাঁচামাল আর মজুরি, ওগুলো হচ্ছে পরিবর্তন হয়, পরিবর্তনশীল ব্যয়। কিন্তু এই কারখানার ভাড়াটা হচ্ছে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। কত টাকা? 12,000 টাকা। এবং ম্যানেজারের বেতন, আপনি মাস শেষে ম্যানেজারকেও একটা নির্দিষ্ট পরিমাণ বেতন প্রদান করেন, তাহলে এটাও আপনার স্থির বা স্থায়ী ব্যয়। তাহলে কত বেতন? 8,000 টাকা। ও বিমার প্রিমিয়াম বাবদ প্রদান করছেন কত? আপনি 3,000 টাকা প্রদান করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আর তিনি 500 একক পণ্য তৈরির ফরমায়েশ পেলেন। তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে যে উপাদানগুলো দেওয়া, এই উপাদানগুলো হচ্ছে কত একক পণ্যের জন্য? 200 একক পণ্যের জন্য। তো 200 একক পণ্য আর 500 একক পণ্য, পরিবর্তনশীল ব্যয় যেই জায়গাটা, শুধু এইখানে আপনার পরিবর্তন হবে। পরিবর্তনশীল ব্যয় যেই উপাদান দুটো, পরিবর্তনশীল ব্যয় যেই দুইটা, কোনটা বলছি? কাঁচামাল আর হচ্ছে আমাদের মজুরি। কাঁচামাল আর মজুরি এই দুইটা পরিবর্তনশীল। আপনি উৎপাদন 200 জায়গায় 500 করলে শুধু ওই দুইটা পরিবর্তন হবে। কিন্তু স্থির ব্যয় যে তিনটা, স্থির ব্যয় কি কি? কারখানার ভাড়া, এই যে কারখানার ভাড়া স্থির ব্যয়। তারপরে আপনার ম্যানেজারের বেতন, বিমার প্রিমিয়াম, এই তিনটা হচ্ছে আপনার স্থির ব্যয়। আর প্রশ্নে আমাদেরকে দেখেন 11 নম্বর প্রশ্নে বের করতে বলছে 500 একক পণ্য তৈরিতে তার মোট স্থায়ী খরচ, মানে হচ্ছে স্থির ব্যয়, স্থায়ী খরচ বা স্থির ব্যয় এর পরিমাণ কত? এখানে স্যার কনফিউজড হওয়া যাবে না। আপনার উৎপাদন 200 হোক, চাইলে 500 হোক, নাইলে 50,000 হোক, যাই হোক, স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। উৎপাদনের বৃদ্ধি বা হ্রাসের সাথে
স্থির ব্যয়ের মোট পরিমাণ, মোট পরিমাণের কোনো পরিবর্তন হবে না। সো মোট পরিমাণটা আমরা খুঁজে বের করে নেই, খুব সহজ প্রশ্ন, দেখেন বুঝবেন আশা করি। কারখানার ভাড়া কত আমাদের? 12,000 টাকা। এর সাথে যোগ দিব আমাদের কোনটা? ম্যানেজারের বেতন হচ্ছে 8,000 টাকা। আর কোনটা ভাই? বিমার প্রিমিয়াম। বিমার প্রিমিয়াম 3,000 যোগ দেন, যোগ দিলে আপনি পেয়ে যাচ্ছেন কি? মোট স্থায়ী খরচ। তাহলে মোট স্থায়ী খরচ হবে হচ্ছে 23,000 টাকা। মোট স্থায়ী খরচের পরিমাণ 23,000 টাকা। দেখি বুঝতে পারছি কিনা, এটা ক্লিয়ার কিনা সবার কাছে? কনফিউশনের জায়গা হচ্ছে এই 500 একক, এখানে 500 একক বা 5,000 একক যাই বলা হোক, মোট স্থায়ী ব্যয়ের পরিমাণটা থাকবে আনচেঞ্জড। এবার পরবর্তী প্রশ্ন নাম্বার 12, এখানে বলা আছে 500 একক পণ্যের জন্য বীমা প্রিমিয়ামের একক প্রতি ব্যয় কত? বীমা প্রিমিয়ামের একক প্রতি ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা আছে। বীমা প্রিমিয়ামের একক প্রতি ব্যয়ের পরিমাণ আপনি বের করবেন। তাহলে আপনার বীমা প্রিমিয়ামের পরিমাণ কত টাকা? বীমা প্রিমিয়ামের পরিমাণ হচ্ছে আমাদের 3,000 টাকা। আর এইটা কত একক পণ্যের জন্য বের করতে চাই? একক প্রতি 500 একক যখন আমাদের হবে, তাহলে 3,000কে আমরা 500 দ্বারা ভাগ করি। 3,000কে 500 দ্বারা ভাগ করলে কত হয়? 6 টাকা। তাহলে যখন আপনি 500 ইউনিট তৈরি করেন তখন আপনার লাগে কত? তখন আপনার লাগে হচ্ছে 6 টাকা। আর আমাদের একটু আগের প্রশ্নের মধ্যে যখন 200 এককের কথা বলা ছিল স্যার, 3,000 ভাগ যখন আপনি 200 করেন তখন আপনার লাগে কত? তখন লাগে হচ্ছে 15 টাকা। তাহলে আপনাকে প্রশ্নে এই মানটা বের করতে বলছে, যখন আপনার উৎপাদন 200-র জায়গায় যখন উৎপাদনের পরিমাণ 500 হবে তখন ব্যয় কত হচ্ছে? 6 টাকা। 6 টাকা। এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় যেটা স্যার, আপনি পরিবর্তনশীল ব্যয় আর স্থির ব্যয় এইটা আইডেন্টিফাই করতে পারেন কিনা। এটা যদি বের করতে পারেন কনফিউশনে আপনি পড়বেন না। যে ব্যয়গুলো উৎপাদনের সাথে পরিবর্তিত হবে, কাঁচামাল মজুরি পরিবর্তনশীল ব্যয়, ভাড়া, বেতন, বীমা প্রিমিয়াম, এই সবগুলো হচ্ছে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। বাস অঙ্ক শেষ। আশা করি ঝামেলায় পড়া লাগবে না। সেই টাইপের ম্যাথ আসলে আমরা সমাধান করতে পারবো আশা করি। এবার আসেন আরেকটু এরকমের মজাদায়ক আরো একটা অঙ্ক সমাধান করি আমরা। দেখেন কোশ্চেন নাম্বার 13 এবং 14 সলভ করতে বলছে। এখানে বলা আছে প্রত্যক্ষ কাঁচামাল প্রতি একক এর মূল্য কত? 20 টাকা। কাঁচামালের মূল্য হচ্ছে 20 টাকা। আচ্ছা, তারপরে প্রত্যক্ষ মজুরি এটা হচ্ছে প্রতি এককে 10 টাকা। আর উপরিব্যয় এর পরিমাণ হচ্ছে একক প্রতি 12 টাকা, সম্ভবত হ্যাঁ 12 টাকা। তবে এই 12 টাকা এর 25% হচ্ছে পরিবর্তনশীল। 25% হবে পরিবর্তনশীল। তাহলে 25% যদি পরিবর্তনশীল হয় তাহলে বাকি 75% হবে কি? বাকি 75% হবে আপনার স্থির বা স্থায়ী। এই জায়গাটা একটু ভালো মতো বুঝতে হবে। আপনার উপরিব্যয় প্রতি এককে কত? 12 টাকা। তো 12 টাকা যত আসবে, যত আপনার একক হবে, এককের পরিমাণ যত হবে 12 দিয়ে গুণ করবেন। মোট উপরিব্যয়, মোট উপরিব্যয় এর 25% হচ্ছে পরিবর্তনশীল আর মোট উপরিব্যয়ের 75% হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়। আর জুন মাসে আমাদের উৎপাদন হয়েছে কত? 6,000 একক। উৎপাদনের পরিমাণ হচ্ছে 6,000 একক। প্রশ্নে বের করতে বলা আছে মোট স্থায়ী ব্যয়ের পরিমাণটা কত? মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ কত? আমি অলরেডি আপনাদেরকে ক্লু দিয়ে দিছি, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন খুঁজে বের করতে পারেন কিনা। কোশ্চেন নাম্বার 13, একটু সময় দিচ্ছি আপনাদের, ক্যালকুলেশন করে খুঁজে বের করার চেষ্টা করেন। আপনার জুন মাসের উৎপাদন কত? এই যে 6,000 একক উৎপাদন। আর এই একক প্রতি উপরিব্যয় কত করে? 12 টাকা করে। 12 টাকা। তাহলে আপনি এখানে বের করেন, প্রথমে বের করে ফেলেন হচ্ছে মোট উপরিব্যয়। মোট উপরিব্যয়ের পরিমাণটা সবার আগে বের করেন। অঙ্কের টেকনিকটা এই জায়গাতেই। উৎপাদন কত? 6,000। আর প্রত্যেকটার জন্য খরচ কত? 12 টাকা। তাহলে মোট খরচ হচ্ছে কত? 6 12 72, 72,000 টাকা। 72,000 টাকার মধ্যে এই যে 72,000 টাকা উপরিব্যয়, এর 25% হবে পরিবর্তনশীল। এ তো ভাই প্রশ্নে বলা আছে। তাহলে যেটা বলা নাই সেটা বুঝে নিতে হবে। যে কথা বলা নাই সেটা বুঝে নেওয়া লাগবে। কি বুঝে নিবেন? 25% পরিবর্তন হইলে বাকি 75% কি? স্থায়ী। তাহলে বাকি 75%, তাহলে এই আপনার 72,000 টাকা এর করবেন 75%।
72,000 টাকা এর 75% করে দেখেন, ক্যালকুলেটরটা বের করে একটু ট্রাই করে দেখেন মিলে কিনা। 72,000 এর 75% করলে টাকা কত আসে? 54,000 টাকা। সঠিক উত্তর হবে 54,000 টাকা। হুমায়রা আফরিন উত্তর দিছেন, বাকিরাও একটু উত্তর দেন, বাকিরাও একটু উত্তর দেন। দেখেন ভালো মতো বুঝতে পারছে কিনা প্রশ্নটা। আমাদের উৎপাদনের পরিমাণ 6,000, এটাকে 12 দিয়ে গুণ দিলাম, 72,000। 75%টা হচ্ছে স্থির বা স্থায়ী। আর যদি আমাদের এই পরিবর্তনশীল ব্যয় বের করার দরকার হতো, পরিবর্তনশীলের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, 72,000 টাকার করব কত? 25%। তাহলে এইটার পরিমাণও চলে আসবে। আশা করি ক্লিয়ার সবার কাছে, আশা করি ক্লিয়ার সবার কাছে। 72,000 টাকার 25% করলে আপনার 18,000 টাকা আসে, এটা হবে পরিবর্তনশীল। আর আপনার উত্তর আসছে কত? 54,000 টাকা। এটা হবে হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয়। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে উৎপাদনের পরিমাণ 6,000 এককের পরিবর্তে 5,000 একক যদি হয়, উৎপাদনের পরিমাণ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। উৎপাদনের পরিমাণ হ্রাস, উৎপাদনের পরিমাণ কি হবে? হ্রাস পেয়ে যাবে। 6,000-এর জায়গায় কত হবে? 5,000। তাহলে যদি 5,000 হয়, মোট কাঁচামালের ব্যয়, দেখি তো স্যার কাঁচামালের ব্যয় কত? কাঁচামালের ব্যয় একক প্রতি কত? 20 টাকা। কাঁচামালের ব্যয় হচ্ছে একক প্রতি 20। তাহলে আমাদের একক যখন 5,000 হবে, 20 টাকা করে হলে 5,000 ইন্টু 20, তাহলে টাকার পরিমাণ কত আসে? 1 লক্ষ টাকা। তাহলে আমাদের কাঁচামালের ব্যয় লাগবে 1 লক্ষ। এ তো ভাই সত্যি কথা বলা আছে। 5,000 যখন হবে একক প্রতি 20 টাকা, দেখেন এই যে একক প্রতি 20 টাকা প্রশ্নে বলা ছিল, তাহলে আপনি বের করে নিচ্ছেন 5,000 যখন হবে 20 টাকা করে হলে হবে কত? 1 লক্ষ টাকা। 1 নাম্বার অপশন ঠিক আছে। 2 নাম্বারে বলছে মোট প্রত্যক্ষ মজুরি। আচ্ছা মজুরির হিসাবটাও করব আমরা। কত একক? 5,000 একক। তাহলে মজুরির হিসাবটা দেখি আমরা। মজুরি কি বলছে? একক প্রতি 10 টাকা। মজুরি হচ্ছে একক প্রতি 10, একক প্রতি 10। তাহলে আমাদের একক হলো 5,000, 5,000-এর 10 দিয়ে গুণ, তাহলে তো ভাই এখানে হচ্ছে 50,000 টাকা। এই দেখেন তো এই কথাও মনে হয় সত্য বলা আছে, তাহলে এটাও সত্য বলা আছে। 1ও ঠিক আছে, 2ও ঠিক আছে। খালি আসেন টেস্ট করি 3 নাম্বারটা ঠিক আছে কিনা। 3 নাম্বারে বলছে মোট উপরি খরচ কত হবে? 60,000 টাকা। আচ্ছা আমরা খুঁজে বের করি আমাদের একক কত। আমাদের একক হচ্ছে 5,000 একক। আমাদের উপরি খরচের পার্সেন্টেজ বা টাকার পরিমাণটা কত? উপরি ব্যয় কি? উপরি ব্যয় হচ্ছে একক প্রতি 12 টাকা। উপরি ব্যয় একক প্রতি 12। তাহলে আমাদের 5,000 ইন্টু একক প্রতি কত আসবে? 12। একক প্রতি 12 কত আসলো? 60,000 টাকা। এই 60,000 টাকার মধ্যে, এই 60,000 টাকার মধ্যে আপনার 25% করলে যেটা আসবে সেই 25% অর্থাৎ 15,000 টাকা। অর্থাৎ আপনার 15,000 টাকা, এইটাকে আপনি বলবেন হচ্ছে আপনার পরিবর্তনশীল ব্যয় হিসেবে। তাহলে আপনার মোট উপরি খরচের পরিমাণ 60,000 টাকা নয়, মোট উপরি খরচের পরিমাণে 25% করে কত বের করবেন? 15,000। তাহলে সঠিক উত্তর হবে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা সঠিক। 1 এবং 2 এই দুইটা হবে হচ্ছে সঠিক। ওকে, 1 এবং 2 এর পরিমাণ সঠিক হওয়া উচিত। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন সমাধানের আগে আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাই দিতে চাই যে আপনারা হচ্ছে এমসিকিউ অংশের জন্য কোন কোন জায়গাগুলো একটু ভালো মতো দেখবেন। এমসিকিউ অংশের জন্য যে যে জায়গাগুলো একটু ভালো মতো দেখার দরকার খেয়াল করে দেখেন। প্রশ্নের মধ্যে আমাদের একটু নমুনা আকারে আমি দিয়ে দিয়েছি যে আপনাদের এমসিকিউ কোন টপিক থেকে একটু বেশি বা কম আসতে পারে। এই 4টা যদি একটু খেয়াল করেন। অব্যবসায়ী প্রতিষ্ঠান স্যার খুব বেশি না, 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে। নগদ প্রবাহ বিবরণী, এখান থেকে আপনার 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে আপনার উৎপাদন ব্যয় হিসাব আর হচ্ছে বেতন মজুরি, এই 2টা চ্যাপ্টার মিলে সর্বোচ্চ আপনার 4 থেকে 5টা এমসিকিউ আসতে পারে। ইন্ডিভিজুয়ালি আমি আলাদা করে দেখাইছি। আর হচ্ছে এই ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকেও স্যার সর্বোচ্চ 2টা 1টা বা সর্বোচ্চ 3টা এই পরিমাণ প্রশ্ন আসতে পারে আপনাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে।
তবে মাথায় রাখবেন আপনাদের মূলত প্রশ্ন আসার জায়গা হচ্ছে অংশীদারি থেকে কমপক্ষে 4 থেকে 5টা এখানে ম্যাথ টাইপের প্রশ্ন ডেফিনেটলি থাকবে। আপনার শেয়ার ইস্যু থেকে ডেফিনেটলি 4 থেকে 5টা প্রশ্ন থাকবে। আর্থিক বিবরণী থেকে আর্থিক বিশ্লেষণ মানে হচ্ছে অনুপাত বিশ্লেষণ, এই জায়গা থেকে আপনার ম্যাথ থাকবে। লিফো ফিফো পদ্ধতি থেকে আপনার থিওরি বা ম্যাথ যে কোনো টাইপের প্রশ্ন আসতে পারে। সো এমসিকিউর ক্ষেত্রে আপনারা যদি সিকিউ যে চ্যাপ্টারটা পড়তেছেন সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো যেমন ভালো মতো পড়বেন, ডেফিনেটলি আপনি সব চ্যাপ্টার থেকে তো আর সৃজনশীল অ্যান্সার দিবেন না, একটু চালাক তো আপনি হবেনই। তো একটু চালাক যদি আপনি হন তাহলে কোন কোন অধ্যায়ের সৃজনশীল আপনি করবেন সেই সিদ্ধান্ত আগে নিয়ে রাখেন। তবে এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকে আসবে, বাদ দেওয়ার সুযোগ নাই স্যার। সো এমসিকিউর জন্য মোটামুটি এই একটা নমুনা আপনারা ধরে রাখতে পারেন যে এই প্যাটার্নের প্রশ্নগুলো আসতে পারে বা এই সংখ্যক প্রশ্ন আপনার পরীক্ষার মধ্যে হয়তো বা আসতে পারে। আর এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে অধ্যায় ভিত্তিক আমরা যে ওয়ার্কশপ ক্লাস নিচ্ছি সেটা ফলো করলে আশা করি বেশ উপকৃত হবেন আপনারা। আসেন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা জানেন সবাই যে ইন্টারমিডিয়েটে আপনার 33 100তে 33 পাইলে আপনি পাস। তো 33 যদি পাস হইতে হয় এই জায়গাটা এখানে স্যার মাথায় রাখতে হবে আলাদাভাবে পাস করতে হবে। এই জায়গাটাতেই হচ্ছে আমরা ভুল করে ফেলি। আমাদের কথা হইলো ভাই মোট তো আমার 33 কিন্তু আমাকে ফেল দেখাচ্ছে কেন? আরে ভাই তোরে ফেল দেখাচ্ছে কারণ তোর সিকিউতে কত পাওয়া লাগবে, সিকিউতে পাইতে হবে 23, কতর মধ্যে 70-এর মধ্যে। আর ভাই তোকে এমসিকিউতে আলাদা করে 10 পাইতে হবে এই 33-এর মধ্যে। স্যার সিকিউ অংশে 23 25 এই নিয়ে ঝামেলায় পড়ি না, আমরা ঝামেলায় পড়ি যে জায়গাটাতে সেইটা হচ্ছে এমসিকিউতে 10 আমরা পাই না। এমসিকিউতে আমরা 7টা 8টা 9টা এখানে গিয়ে আটকে যাই। সো এমসিকিউ অংশে আপনাকে একটু ভালো হওয়া লাগবে। যদি আপনার পাস নিয়ে টানাটানি থাকে আমি আপনাকে জাস্ট একটা সমাধান দিব। ভাই আমি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার যা পড়াচ্ছি আপনার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ওয়ার্কশপ ক্লাসে আমি যে কয়টা এমসিকিউ পড়াচ্ছি আপনি খালি ভাই যদি সবগুলো চ্যাপ্টার পড়ানোর সুযোগ হয় আমার, আমি অলরেডি আপনাদের প্রথম দিকে 3টা চ্যাপ্টার অংশীদারি, তারপরে আপনার অব্যবসায়ী নগদ প্রবাহ বিবরণী, তারপরে আর্থিক বিবরণী প্রথমে পড়াইছিলাম, তারপরে গতকালকে আমরা পড়াইলাম এর আগের দিন উৎপাদন ব্যয় হিসাব পড়ছি আমরা, বেতন মজুরির প্রশ্ন সেখানে দেওয়া ছিল। তার মানে অলমোস্ট আমি কিন্তু আজকে আমরা পড়ছি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি পড়বো, ব্যয় ব্যয়ের শ্রেণী বিভাগ পড়বো। সো অলমোস্ট প্রায়টুকু আমি কিন্তু কভার করে ফেলছি। অনুপাতের কিছু বাকি আছে আর বাকি আছে কোনটা, আর অনুপাতটাই মনে হয় বাকি, এছাড়া বাকি সবগুলো চ্যাপ্টারে কিন্তু মোটামুটি আমি টাচ করে গেছি। সো যেই এমসিকিউগুলো আমি পড়াইছি ভাই শুধু এই এমসিকিউগুলো ভালো মতো পড়ে যান, আপনার পাস ইনশাল্লাহ আসবে, ডেফিনেটলি পাস আসবে, ডেফিনেটলি পাস আসবে। শুধু এই অ্যাকাউন্টিং ওয়ার্কশপ ক্লাসের এমসিকিউগুলো ভালো মতো পড়েন, আপনার পাস নিয়ে কোনো ঝামেলা আপনার হবে না। আর শুধু পাস তো না, আমরা পাইতে চাই স্যার A+। তো যারা A+ পাইতে চান আর যারা মোটামুটি পাশের চাইতে একটু ভালো করতে চান, কারণ এক একজনের প্রস্তুতি এক এক রকম, সো ডিপেন্ড করবে আপনার জন্য কোনটা হবে। আপনি যদি খুব ভালো মানের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে বোঝানোর কিছু নাই। আপনি জানেন যে 70-এর মধ্যে এখানে আপনার 55+ নাম্বার বা 60-এর কাছাকাছি নাম্বার লাগবে যদি আপনার মোটামুটি 90+ নাম্বার যদি আপনি পেতে চান, 60+ নাম্বার। আর যে এমসিকিউতে 30-এর মধ্যে কমপক্ষে 25+ নাম্বার যদি আপনার থাকে তাহলে A+টা মোটামুটি শিওর করা যায়। ইভেন অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে স্যার 95 96 পেয়ে যাওয়াটাও ভালো স্টুডেন্টের জন্য আহামরি কঠিন কিছু না। যেভাবে আমরা সাজেশন দিয়ে পড়াচ্ছি, পড়া শর্ট করে নিচ্ছি, গুছাই দিচ্ছি, আপনাদের 90 95 টার্গেট আপনি রাখতেই পারেন, 80 পাইলেই তো A+। আর যাদের 60 পাওয়ার দরকার, 65 পাওয়ার দরকার, যারা মোটামুটি 70 75 72 73 A+ হয়তোবা পেলেন না, এ যাতে আসে, A- দিকে যাতে আপনি না চলে যান, 70-এর ঘরে যদি নাম্বার রাখতে চান তাহলে আপনি টার্গেট করেন আপনার সিকিউতে 50 নাম্বার আর এমসিকিউ অংশে 20 নাম্বার, 2-1 নাম্বার এদিক সেদিক হোক। সো যাদের পাস নিয়ে টানাটানি তাদের জন্য ভাই শুধু ওয়ার্কশপের আপনি এমসিকিউ পড়েন। যারা একটু ভালো করতে চান ওয়ার্কশপের এমসিকিউগুলোর পাশাপাশি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে পড়েন, তাহলে আশা করি আপনারা খুব ভালো করতে পারবেন। আর সৃজনশীল অংশ নিয়ে একটা মাতামাতি থাকে, আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে রাখি।
আপনাদের সৃজনশীল অংশের জন্য বাধ্যতামূলক স্যার এখানে কারো কোনো আবদারে কাজ হবে না, কোনো আবদার করার সুযোগ নাই। প্রশ্ন দুইটাই উত্তর করা লাগবে। 2 দুগুণে হচ্ছে 20 নাম্বার। কোন টপিক ভাই? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে প্রশ্ন আসবে 1 নাম্বার, প্রশ্ন আসবে 2 নাম্বার অঙ্কের শুরুতেই, প্রশ্নের শুরুতেই। তো এখানে আপনাকে উত্তর দেওয়াই লাগবে। সো এখানে 20-এ 20 পাওয়া উচিত ভালো স্টুডেন্টদের। বাট যদি মিডিয়াম ক্যাটাগরির স্টুডেন্ট হন তাহলে মোটামুটি আপনার 10 বা 12 যাতে আপনার থাকে এইভাবে আপনি প্রস্তুতি নেন। আর যারা মোটামুটি একটু সিরিয়াস স্টুডেন্ট তারা হয়তো বা 2 নাম্বার কেটে দিল বা একটু হয়তো বা ছক ঠিকঠাক মতো করলেন না, ট্রাই করেন যাতে কমপক্ষে 17 বা 18 নাম্বার যাতে আপনার থাকে। আর যারা 20-এ 20 পাবেন তারা তো ভাই জিনিয়াস, এ পাওয়া সম্ভব। এবং এই আর্থিক বিবরণী টপিক থেকে কোন প্রশ্নগুলো করতে হবে, আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ আমি অলরেডি ক্লাসে স্টুডেন্টদেরকে পড়াই ফেলছি, রিভিশনও হয়ে যাচ্ছে, তারা বোর্ড কোশ্চেন সলভ করতেছে। জাস্ট বিগত বছরে 2025-এর বোর্ড কোশ্চেন সলভ করেন, 24-এর বোর্ড কোশ্চেন সলভ করেন, এনাফ। পারলে 2022-এরটা সলভ করবেন। আর যদি পারেন আজকেই যদি আপনার আর্থিক বিবরণী টপিক থেকে সবচাইতে কঠিন অঙ্ক প্র্যাকটিস করতে মনে চায়, আমি একটা নাম বলে যাই, একটা খালি বোর্ডের নাম বলে যাই, পারলে ক্লাস শেষে একটু করে নিয়েন। বরিশাল বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025-এর আর্থিক বিবরণী পারলে একটু করে দেখেন। আর যদি এটা করার পরে আপনার আত্মতৃপ্তি না ঘটে, কঠিন অঙ্ক করতে চান, তাহলে স্যার সিলেট বোর্ড এইটা একটু ট্রাই করে আইসেন। সিলেট বোর্ড 2025 এই 2টা অঙ্ক একটু ট্রাই করে আইসেন। এই 2টার 1, 2 পারলে সবগুলাই করবেন, 4টা অঙ্ক বা একটা করে অঙ্ক দেখে আইসেন। কারণ অনেকে আর্থিক বিবরণী ভালো স্টুডেন্ট যারা, তাদের ওভার কনফিডেন্সে ভোগেন, সব পারি আর নতুন কিছু শিখতে চাই, এই 2টা বোর্ড কোশ্চেন করেন। আর যারা মোটামুটি মানের স্টুডেন্ট তাদের জন্য বলতেছি ভাই আপনি ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করেন, আপনি চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন সলভ করেন, পাশাপাশি আপনি হচ্ছে রাজশাহী বোর্ডের কোশ্চেন সলভ করেন। এই 3টা বোর্ড কোশ্চেন সলভ করলে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেনে আপনাকে 20-এ 20 গ্যারান্টি দিতে পারবো না, বাট আপনি 16-17 নাম্বার পাবেন এই মানের প্রশ্ন যদি আপনি সলভ করতে পারেন। টেস্ট পেপার আছে আপনার কাছে, নাহলে কারো কাছ থেকে সংগ্রহ করেন, বাট এই প্রশ্নগুলো একটু নিজেরা সলভ করেন, তাহলে এখানে 20-এ 20 চলে আসবে। তারপরে স্যার অবশ্যই আপনি নগদ প্রবাহ বিবরণী এটা উত্তরের দিকে রাখেন। যৌথ মূলধনী কোম্পানির মূলধন এটা হচ্ছে শেয়ার ইস্যুর টপিক, এইখান থেকে আপনি অবশ্যই প্রশ্ন উত্তর করবেন। আপনি অনুপাত বিশ্লেষণ এখান থেকে আপনি অবশ্যই প্রশ্ন উত্তর করবেন। এই 3টা চ্যাপ্টার আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্টরা একমত হয় স্যার এই 3টা করবই, অধ্যায় 3, 4 আর হচ্ছে 6, এই 3টাতে যাতে আপনার 30 নাম্বার কনফার্ম হয় এইভাবে হচ্ছে প্রস্তুতি নেবেন। এই 3টাতে 30 নাম্বার কনফার্ম করবেন। তারপরে অল্প পরিশ্রমে বেশি নাম্বার পাওয়া যায়, সেটা হচ্ছে স্যার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এইটা খুব সহজ। আরেকটা চ্যাপ্টারের নাম হচ্ছে মজুরি ও বেতন। এই ভাইজান আবার মাঝে মধ্যে হচ্ছে আমাদেরকে ফাঁকি দেয়, আসে বা আসে না, যদি আসে তো আলহামদুলিল্লাহ, ঈদের উপরে শুক্রবার। বেতন মজুরি খুব সহজ, 10-এ 10 পাওয়া যায়। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান খুব অল্প কিছু সূত্র মুখস্থ করলে, কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ অনুপাত, নিরাপত্তা প্রান্ত, সমচ্ছেদ বিন্দু, প্রয়োজনীয় বিক্রয় একক, সৃজনশীল অল্প কয়টা কোশ্চেন সূত্র মুখস্থ করলে এখান থেকে আপনার 10-এ 10 পাওয়া সম্ভব এবং বেতন মজুরি থেকে 10-এ 10 পাওয়া সম্ভব। তাহলে যদি আপনি এখানের 3টা আর এই 2টা অধ্যায় অ্যান্সার করতে পারেন 50-এ 50 ইনশাল্লাহ আপনি পাবেন। আর সৃজনশীল অংশের ওই আর্থিক বিবরণী অংশে 20-এর মধ্যে যাই পান 17-18 ভালো নাম্বার চলে আসবে। তবে যদি আপনার বেতন মজুরি পরীক্ষাতে না আসে, সেটার ব্যাকআপ হিসেবে আপনারা যেটা শিখে রাখতে পারেন, আমার যেটা পরামর্শ, এই ব্যয়ের শ্রেণী বিভাগ এখান থেকে স্যার একটা সিকিউ, যেহেতু এটা শর্ট সিলেবাসের মধ্যে ছিল না এতদিন, এখান থেকে একটা সৃজনশীল ডেফিনেটলি স্যাররা দেওয়ার ভালো সম্ভাবনা আছে। যদি আসে এইটা আপনি ট্রাই করতে পারেন। এর সাথে আপনি উৎপাদন ব্যয় একটু চাইলে শিখে রাখতে পারেন। যদি মনে করেন যে না স্যার এইটা একটু ঝামেলাপূর্ণ, উৎপাদন ব্যয় পড়বই না, বাদ দেন, সেই ক্ষেত্রে আপনি মজুদ পণ্যের হিসাব রক্ষণ, লিফো ফিফো পদ্ধতির অঙ্ক সময় লাগে করতে পারেন। অথবা যদি আপনার লিফো ফিফো পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি অংশীদারির অঙ্ক একটু দেখে রাখতে পারেন, সে হচ্ছে আপনার ইচ্ছা। তবে আমি আপনাদেরকে যেটা বলবো, যে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে 3টা চ্যাপ্টার 3, 4, 6 এ মাস্ট। এখান থেকে ভাই বন্দুকের গুলি যেখান থেকে আসুক আপনাকে এই 3টা উত্তর করাই লাগবে। এই 3টাতে 30,
তারপরে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অবশ্যই করবেন। যদি আপনার কাছে কঠিন মনে হয় অন্যান্য চ্যাপ্টারের দিকে আপনি যেতে পারেন, বাট প্রথম 3টা আগে শিওর করেন যাতে অ্যাটলিস্ট এ যাতে আসে। আর এ প্লাসের জন্য সিরিয়াস স্টুডেন্টরা জানে, অলরেডি বাছাই করে নিছে কোন চ্যাপ্টারগুলো সে করবে। আপনার টোটাল এখানে প্রশ্ন আসবে হচ্ছে 2টা, আর এই জায়গাতে প্রশ্ন আসবে হচ্ছে 9টা। এই 9টা প্রশ্নের মধ্যে যখনই আপনাকে বাছাই করতে দেয়, বাছাই করে কয়টা উত্তর দিতে হবে? 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্ন উত্তর দিতে গেলে ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টরা ঝামেলায় পড়ে, খারাপরা ঝামেলায় পড়ে, মিডিয়ামরা ঝামেলায় পড়ে না। ভালোদের সমস্যা কি? 9টার 9টাই পারে, কোনটা রেখে কোনটা অ্যান্সার করবে। খারাপদের সমস্যা কি? 9টার মধ্যে 1টা বা 2টা পারে, বাকিগুলা পারে না। সো এই বেশি ভালো হইলেও সমস্যা, খারাপ হইলেও সমস্যা, মিডিয়াম হওয়ার চেষ্টা করেন। 3টা আগে শিওর করেন, এই 3টা আগে শিওর করেন। অনুপাত, শেয়ার ইস্যু, নগদ প্রবাহ খুব ভালো মতো করেন। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান করেন, বেতন মজুরি করে যান। আর হলো বেতন মজুরিটা করে যান। এই 5টা চ্যাপ্টার করে যান, সহজেই স্যার এ প্লাস ইনশাল্লাহ চলে আসবে। অত বেশি অঙ্ক করার দরকার নাই। আর একটু চালাক না হইলে কি আপনি এ প্লাস পাবেন? কথাটা কি বুঝতে পারছি? আর এমসিকিউ অংশের জন্য যা বলছি সেভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, আশা করি ভালো রেজাল্ট আপনার আসবে। ওকে, আসেন পরবর্তী টপিকে আমরা যাই। কোশ্চেন নাম্বার 15 খেয়াল করি। 15 নাম্বার প্রশ্ন, কোনটি কালীন ব্যয়? কালীন ব্যয় আপনার নির্দিষ্ট একটা বছরের যে খরচ সেটাকে কালীন ব্যয় বলা হবে। এবং কালীন ব্যয় হচ্ছে আপনার অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয়, আর হচ্ছে আপনার বিক্রয় ও বন্টন খরচ। অফিস ও প্রশাসনিক ব্যয় আর হচ্ছে বিক্রয় ব্যয়, এই দুইটার সমষ্টিকে বলা হয় হচ্ছে কি? এই দুইটার সমষ্টিকে বলে হচ্ছে কালীন ব্যয়। সো কালীন ব্যয়ের মধ্যে কোনটা উত্তর হবে? বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ হচ্ছে বিক্রয় বা বন্টন উপরি ব্যয়, বিক্রয় বা বন্টন উপরি ব্যয়। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। তাহলে বিক্রয় সংক্রান্ত ব্যয় আর হচ্ছে বিক্রয় সংক্রান্ত ব্যয় আর হচ্ছে প্রশাসনিক ব্যয়, এই দুইটা মিলে আসবে কোনটা? বিজ্ঞাপন খরচ। ওকে, করা হচ্ছে 5 নাম্বার অধ্যায় তো করবেন। 2 মানে হচ্ছে অংশীদারি করতে পারেন। 4 মানে হচ্ছে আপনার শেয়ার ইস্যু করছেন, অনুপাত করতেছেন। 7 নাম্বার হচ্ছে আপনার উৎপাদন ব্যয়, বেতন মজুরি করছেন। 8 নাম্বার হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। জি, এটা চয়েসটা এক একজনের এক এক রকম। আমি জাস্ট আমার কথা বললাম। আমি যদি আপনাদের সময় পরীক্ষা দিতাম, আমি হচ্ছে এইভাবে ফলো করার চেষ্টা করতাম, যেটা আমি জাস্ট দেখাইলাম এই জায়গাতে। এখন চ্যাপ্টার স্যার 9টা আছে, আপনার ইচ্ছা মতো আপনি সাজায় নেন, যে যেটা ভালো পারেন সে সেভাবে অ্যান্সার করেন। সো আর দিন শেষে কথা হচ্ছে, আপনি ভালো রেজাল্ট করলে, এ প্লাস পাইলে আপনার তো শোনা। সো আপনার স্ট্র্যাটেজি আপনার মতো করে সাজিয়ে নেন। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 16, কোনটি পণ্য ব্যয়ের উপাদান নয়? পণ্য ব্যয়, পণ্য ব্যয় মানে হচ্ছে পণ্যের উৎপাদন ব্যয়, পণ্যের উৎপাদন ব্যয়। পণ্যের উৎপাদন ব্যয় সংক্রান্ত যেই বিষয়গুলো থাকে, যেমন পণ্য উৎপাদন করতে গেলে আপনার স্যার কাঁচামাল লাগবে, কারখানার উপরি ব্যয় লাগবে, প্রত্যক্ষ শ্রমের ব্যয় লাগবে, তাহলেই সেন কি পণ্যটা উৎপাদন হচ্ছে। তাহলে যেটা উৎপাদন ব্যয়ের উপাদান নয়, পণ্য ব্যয়ের উপাদান নয়, এটা হচ্ছে প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয়। তাহলে যেগুলো আমাদের পণ্যের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে পণ্য ব্যয়, আর যেটা পণ্য ব্যয়ের সাথে সম্পর্কিত নয় সেটাকে বলা হবে হচ্ছে স্যার কালীন ব্যয়। তাহলে পণ্যের উৎপাদনের সাথে সম্পর্কিত হলে হবে হচ্ছে আমাদের পণ্য ব্যয়, প্রোডাক্ট কস্ট। আর যেগুলো আমাদের অফিস ও প্রশাসনিক, বিক্রয় ও বাজারজাতকরণ, সেটাকে বলা হবে হচ্ছে কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট ইংরেজিতে বলা হয়। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। কোয়েশ্চেন নাম্বার 17, এখানে প্রত্যক্ষ মাল বা কাঁচামাল দেওয়া আছে, তারপরে দেওয়া আছে প্রশ্নে প্রত্যক্ষ মজুরি, তারপরে বিক্রয়ের উপরি ব্যয় বলা আছে, রূপান্তর ব্যয়ের কথা, অফিস উপরি ব্যয়ের কথা। প্রশ্ন হচ্ছে স্যার কালীন ব্যয় কত? দেখেন কনসেপ্ট ভালো মতো যদি ক্লিয়ার হয়ে বুঝে থাকেন, এই অঙ্কটা নিজেরা সলভ করতে পারবেন, নিজেরা ডেফিনেটলি সলভ করতে পারবেন। একটু চেষ্টা করেন। কালীন ব্যয়, স্যার কালীন ব্যয় মানে কি? কালীন ব্যয় মানে হচ্ছে প্রশাসনিক ব্যয় আর হচ্ছে বিক্রয় ব্যয়, প্রশাসনিক ব্যয় আর বিক্রয় ব্যয়। তাহলে আমাদের এই যে বিক্রয় ব্যয় কত? 6,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের অফিস ব্যয় কত? 12,000 টাকা। তাহলে 12,000 আর 6,000, প্রশাসনিক ব্যয় আর হচ্ছে বিক্রয় ব্যয়, 6,000 12,000 যোগফল কত? 18,000। এর নাম কি? এর নাম হচ্ছে কালীন ব্যয়। দেখেন বুঝছেন কিনা, দেখেন ভালো মতো বুঝে উঠতে পারছেন কিনা।
ক্লিয়ার হয়েছেন কিনা সবাই? তাহলে আমাদের বিক্রয় উপরিব্যয় আর অফিস উপরিব্যয় দুটা মিলে হবে কোনটা? কালীন ব্যয়। জাস্ট এরকম ভাবে বুঝে বুঝে সলভ করতে হবে স্যার। পরবর্তী প্রশ্নে যাই। যে ব্যয় ব্যবস্থাপক ইচ্ছা করলেই হ্রাস বৃদ্ধি করতে পারে না, বাড়াইতে বা কমাইতে সে পারে না, যে ব্যয়টাকে চাইলে আপনি বাড়াতে বা কমাতে পারবেন না, সেইটাকে কোন ধরনের ব্যয় বলা হবে? যে ব্যয়টাকে আপনি চাইলেও পরিবর্তন করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, সেটাকে বলা হবে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, এটাকে চাইলেও আপনি বাড়াতে বা কমাতে পারবেন না, অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন কারখানার ভাড়া, কারখানার ভাড়া কি ফিক্সড, পরিবর্তন আপনার করার সুযোগ নাই। তারপরে আসেন যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে সরাসরি ভূমিকা রাখে, সরাসরি ভূমিকা রাখলে সেটা হবে প্রাসঙ্গিক ব্যয়। যদি ভূমিকা রাখে প্রাসঙ্গিক, ভূমিকা না রাখলে অপ্রাসঙ্গিক ব্যয়। যেমন প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, আপনি উৎপাদন বাড়াবেন তাহলে এটা বাড়বে, উৎপাদন কমাবেন তাহলে এটা কমবে, তাহলে এটা উৎপাদনের সাথে কি সিদ্ধান্ত গ্রহণে সরাসরি সে ভূমিকা রাখে, প্রাসঙ্গিক ব্যয়। আর সিদ্ধান্ত গ্রহণে যে ব্যয়কে বিবেচনায় আনা হবে না, যেটা বিবেচিত হয় না, সেটা হচ্ছে নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়। কারণ এই ব্যয় তো অলরেডি হয়ে গেছে, এই ব্যয়ের ফলে আমাদের যে লস হয়েছে এ তো আর ফেরত আসবে না, এ তো ডুবেই গেছে। পানিতে যদি আপনি ডুবে মরেই যান তাহলে হাজার কানলেও কি আপনি ফেরত আসবেন? সুযোগ নাই। তাহলে এইটা সিদ্ধান্ত গ্রহণে বিবেচনায় আসবে না, কারণ অলরেডি যা যাওয়ার লস হওয়ার লস তো আপনার হয়েই গেছে। তাহলে ডুবন্ত ব্যয় বা নিমজ্জিত ব্যয় কি হয় না স্যার? সিদ্ধান্ত গ্রহণে বিবেচনায় আনা হয় না। আসেন আমরা পরবর্তীতে যে এক প্রশ্ন খেয়াল করি, নিচের কোনটা নিয়ন্ত্রণযোগ্য ব্যয়? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন সবাই। নিয়ন্ত্রণযোগ্য ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে কোনটা? নিয়ন্ত্রণ করা যাবে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল উৎপাদন কমাবো তাহলে আমাদের কাঁচামালের পরিমাণ কমে আসবে, উৎপাদন বাড়াবো তাহলে আমাদের কাঁচামালের পরিমাণ বাড়বে। তাহলে আমরা উৎপাদনের সাথে নির্ভর করে এটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি। কিন্তু অফিস ভাড়া কন্ট্রোল করার সুযোগ নাই, কারখানার ভাড়া কন্ট্রোল করার সুযোগ নাই, কর্মকর্তার বেতন কন্ট্রোল করার সুযোগ নাই। যা ব্যয় তাই আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে নিয়ন্ত্রণযোগ্য কোনগুলো? নিয়ন্ত্রণযোগ্য হচ্ছে কোনটা? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়গুলো হচ্ছে আপনার নিয়ন্ত্রণযোগ্য, পরিবর্তনশীল ব্যয়গুলো নিয়ন্ত্রণযোগ্য। কিন্তু যেটা আপনার হচ্ছে স্থির ব্যয়, এই স্থির ব্যয়গুলো হচ্ছে আপনার অনিয়ন্ত্রণযোগ্য। স্থির ব্যয় এগুলাকে বলা হবে হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য, কারণ এগুলো ফিক্স থাকবে, কোনো পরিবর্তন হবে না। আসেন আমরা 22 নাম্বার প্রশ্ন সমাধান করতে যাই। এখানে বের করতে হবে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত টাকা। এই টাইপের একটা অঙ্ক পরীক্ষাতে যদি আসে বেশ মজা হবে আশা করি, কারণ এই টাইপের প্রশ্ন সলভ করতে হলে আপনার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার জানতে হবে, সেকেন্ড পেপার তো স্যার জানাই লাগবে। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আপনার আশা করি অবচয় চ্যাপ্টারটা করছেন তো? অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব নিকাশ, অবচয়, সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি আশা করি করতেছেন। যদি ওইটার বেসিক ক্লিয়ার থাকে তাহলে এটা মিলানো খুব সোজা। দেখেন এখানে বলছে একটা মেশিনের ক্রয় মূল্য 2,40,000, আনুমানিক আয়ুষ্কাল কত? 10 বছর। তাহলে আপনি এখানে শুরুতে বের করে নেন তাড়াতাড়ি আমার সাথে সাথে বার্ষিক অবচয়ের পরিমাণ। প্রত্যেক বছরের অবচয় কত করে আসে? আপনার ক্রয় মূল্য 2,40,000 টাকা, আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, তাহলে প্রত্যেক বছরের অবচয় কত? অবচয় হচ্ছে আমার 24,000 টাকা। তারপরে প্রশ্নে বলা আছে 8 বছর পরে, তাহলে সম্পত্তি ব্যবহার করছেন কত? 8 বছর। তাহলে আপনার 8 বছরে বের করে ফেলেন পুঞ্জীভূত অবচয়। 8 বছরের বের করবেন পুঞ্জীভূত অবচয়। যেহেতু পদ্ধতি সরল রৈখিক, তার মানে 24,000 টাকা করে কত বছর? 8 বছর আপনি অবচয় দেখাচ্ছেন। হিসাব করে দেখেন তো 24,000কে 8 দিয়ে গুণ করলে কত আসে? 24,000কে 8 দিয়ে যদি আপনি গুণ করেন, 24,000কে 8 দিয়ে গুণ করলে গুণফল আসবে 1,92,000 টাকা। 1,92,000 টাকা। তাহলে প্রত্যেক বছরে 24,000 করে, 8 বছরে মোট অবচয় কত? 1,92,000 টাকা পুঞ্জীভূত অবচয়। যেহেতু সম্পত্তিটা আপনি 8 বছর পরে কি করছেন? 30,000 টাকায় বিক্রয় করে দিছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার নিমজ্জিত ব্যয় কোনটা? যতটুকু আমার ক্ষতি হবে
এই যে সম্পত্তিটা বিক্রয় করে আমার যদি ক্ষতি হয় বা আমার যদি লোকসান হয়, এই ব্যয়টা বা এইটা তো আমি রিকভার করতে পারবো না। আর আমার সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতিকেই নিমজ্জিত ব্যয় বলা হবে, কারণ এটা অলরেডি গন, এটা আর ফেরত আসবে না। তাহলে যখন আপনি ক্ষতি বা লোকসান বের করতে চান, আপনি এখানে বের করবেন হচ্ছে সম্পত্তির বহিমূল্য। বহিমূল্য দেখেন অলরেডি আমরা অঙ্ক গুছাই নিয়ে আসছি। বহিমূল্য বের করার সূত্র আমরা জানি। বহিমূল্য বের করার নিয়ম হচ্ছে ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে কাকে? সম্পত্তির পুঞ্জীভূত অবচয়ের পরিমাণকে। ক্রয় মূল্য থেকে বাদ দিব পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য অঙ্কের শুরুতে 2,40,000, ক্রয় মূল্য লেখেন 2,40,000, আর 8 বছরের পুঞ্জীভূত অবচয়, 8 বছরে 1,92,000, 8 বছরে 1,92,000 টাকা পুঞ্জীভূত অবচয়। এবার আপনি বিয়োগ করলে পেয়ে যাবেন সম্পত্তির বহিমূল্যের পরিমাণ। সম্পত্তির বহিমূল্যের পরিমাণ 2,40,000 থেকে 92,000 টাকা বাদ দিলে আসবে হচ্ছে স্যার 48,000 টাকা। তাহলে 48,000 টাকা হচ্ছে আপনার বহিমূল্য। তাহলে বহিমূল্য কত? 48,000। কিন্তু মেশিনটা আপনি বিক্রয় করছেন, এই খেয়াল করেন, বিক্রয় করছেন কত টাকায়? 30,000 টাকায়। বিক্রয় করছেন আপনি 30,000 টাকায়। এবার অঙ্কের মূল বিষয়টা এইখানে, বহিমূল্য 48 কিন্তু বিক্রয় করছি কত দামে? 30,000 টাকা দামে। 48,000 টাকা দামের জিনিস 30,000 টাকায় বিক্রি করছেন, অর্থাৎ সম্পত্তি বিক্রয়জনিত হয়েছে ক্ষতি। আর ক্ষতির পরিমাণ বের করার নিয়ম কি? ক্ষতির পরিমাণ বের করার সূত্র বহিমূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। আমি সূত্র সহকারে লিখে দিচ্ছি, বাট পরীক্ষার হলে আপনারা শুধু যোগ বিয়োগ করে আশা করি মেলাইতে পারবেন। দেখেন তো এখানে রেজাল্টটা বের করা যায় কিনা, দেখেন মনোযোগ দিয়ে। বহিমূল্য, বহিমূল্য 48,000 আর বিক্রয় মূল্য কত স্যার? 30,000। 48 থেকে 30,000 বাদ দেন, তাইলে আপনি পেয়ে যাচ্ছেন কত টাকা আপনার নিমজ্জিত ব্যয়? 18,000 টাকা আপনার নিমজ্জিত ব্যয়। এইটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট, অথবা এর অন্য নাম বলা যেতে পারে হচ্ছে ডুবন্ত ব্যয়। ডুবন্ত ব্যয়, এটা অলরেডি ডুবে গেছে, এটা আর ফেরত আসবে না। 18,000 টাকা, এটা হবে হচ্ছে আপনার ডুবন্ত ব্যয়। দেখেন ভালো মতো আপনারা বুঝতে পারছেন কিনা, দেখেন স্যার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা আপনার। সম্পত্তির ক্রয় মূল্য ছিল, আয়ুষ্কাল ছিল, আর হচ্ছে 8 বছর পরে মেশিনের বিক্রয় মূল্য দেওয়া ছিল। সো আমরা বের করব বেসিক্যালি সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, আর এই ক্ষতিটাই হচ্ছে আপনার নিমজ্জিত ব্যয়। সো আপনারা যারা অবচয়ের অঙ্ক পারেন, ক্ষতি বের করবেন, ক্ষতিটাই হবে হচ্ছে নিমজ্জিত ব্যয়। দেখেন ভালো মতো ক্লিয়ার হয়েছেন কিনা, ভালো মতো বুঝে উঠতে পারছি কিনা। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন 22 করলাম। পরবর্তী প্রশ্ন একই রকমের আরো একটা প্রশ্ন, এখানে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ চাইছে। আসেন এই কোশ্চেনটা ভালো মতো বুঝে আমরা সলভ করার চেষ্টা করি। দেখেন প্রশ্নে বলা আছে কামাল অ্যান্ড সন্স 2014 সালের 1 জানুয়ারি 7 লক্ষ টাকায় একটা যন্ত্রপাতি ক্রয় করেছিল। অবচয়ের হার হচ্ছে 10%। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আচ্ছা, 2018 সালের 31শে ডিসেম্বর এই তারিখে যন্ত্রপাতি 3,01,000 টাকায় বিক্রয় করা হয়। তাহলে বিক্রয় মূল্য 3,01,000 টাকা। তো আমাদের হিসাব হচ্ছে নিমজ্জিত ব্যয়, মানে হচ্ছে ক্ষতির পরিমাণ বের করতে চাই। এখানে একটা বিষয় যেটা বের করবেন, সম্পত্তিটা ব্যবহার করছেন কয় বছর। দেখেন 2014 সালের 1 জানুয়ারি থেকে স্টার্ট, আর 2018 সালের 31শে ডিসেম্বরে গিয়ে আপনি বিক্রি করছেন। তাহলে 14 থেকে 18 সাল পর্যন্ত, 18 সাল পুরাটা ব্যবহার করে মোট কয় বছর? 2014, 15, 16, 17, 18, 5 বছর সম্পত্তি মোট ব্যবহার করছি আমরা 5 বছর। তাহলে আমরা এখানে যদি বের করে নেই, আমরা বের করব কিসের পরিমাণ? সম্পত্তির বহিমূল্য। তো বহিমূল্য বের করার জন্য আমরা ডিরেক্ট সূত্র লিখে একবারে মানটা বসাই ফেলি। খেয়াল করেন, বহিমূল্য বের করার সূত্র ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। দেখেন মনোযোগ দিয়ে, ক্রয় মূল্যের পরিমাণ 7 লক্ষ টাকা, ক্রয় মূল্যের মান লিখব 7 লক্ষ মাইনাস পুঞ্জীভূত অবচয়। কিভাবে বের করবেন? আপনার প্রত্যেক বছরের অবচয় ইনটু কয় বছর জন্য হিসাব করলাম আমরা, ব্যবহার করছি 5 বছর ব্যবহার করছি আমরা। 2014, 15, 16, 17, 18, 5 বছর ব্যবহার করছি। তাহলে অবচয় কত করে? অবচয় পার্সেন্টেজ হলো 10%।
তাহলে যখন আপনার 7 লক্ষ টাকা মেশিন আর 10% যখন হার, তার মানে প্রত্যেক বছরে অবচয় কত করে? অবচয় হচ্ছে 70,000 টাকা। তাহলে প্রত্যেক বছরের অবচয় হচ্ছে 70,000। এবার হিসাব করেন, 7 লক্ষ টাকা থেকে আপনি বিয়োগ করছেন 70,000 আর হচ্ছে 5 সাথে 35, মানে 3,50,000 টাকা। সো সম্পত্তির বহিমূল্যের মান হবে 3,50,000 টাকা। বহিমূল্যের মানটা হচ্ছে 3,50,000। আর দেখেন বিক্রয় কত বলা ছিল? বিক্রয় বলা ছিল 3,01,000। বিক্রয়ের পরিমাণ বলা আছে 3,01,000 টাকা। আর এখানে টাকা কত? এখানে হচ্ছে 3,50,000। তাহলে বহিমূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য, এটাই হবে উত্তর। 3,50,000 থেকে 3,01,000 ডিফারেন্স কত হয়? 49,000 টাকা। 49,000 টাকা হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর। সঠিক উত্তর হবে হচ্ছে 49,000 টাকা। দেখেন ভালো মতো বুঝতে পারছেন কিনা, দেখেন ক্লিয়ার হইতে পারছেন কিনা? 49,000 টাকা উত্তর। এটা হবে হচ্ছে কিসের পরিমাণ? সরলরৈখিক পদ্ধতিতে 49,000 টাকা হবে আমাদের বিক্রয়জনিত ক্ষতি, অর্থাৎ নিমজ্জিত ব্যয়। নিমজ্জিত ব্যয় সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, 49,000 টাকা হবে সম্পত্তির উত্তর। এবার পরবর্তী প্রশ্ন নাম্বার 24। দেখেন 24-এ বলা আছে, বেশ ঝামেলাপূর্ণ এটা, যন্ত্রপাতের অবচয়ের পদ্ধতি পরিবর্তন করছে তারা। সরলরৈখিক তো দিছে, সহজ দিয়ে তাদের আশা মেটে নাই, একটু কঠিন বানাইছে প্রশ্ন। কঠিন হচ্ছে পদ্ধতি যদি স্যার ক্রমহ্রাসমান যে পদ্ধতি হয় তখন আপনার নিমজ্জিত ব্যয় কত হবে? তাহলে পদ্ধতি যখন ক্রমহ্রাসমান তখন আপনি বের করবেন সম্পত্তির বহিমূল্য, ইংরেজি নাম হচ্ছে যেটার বুক ভ্যালু, বহিমূল্য। বহিমূল্য চাইলে আপনি 5 বছরের অবচয় একসাথে বের করে যোগও করতে পারেন। আমি একটা শর্টকাট সিস্টেম দেখাইতে পারি আপনাদেরকে। বহিমূল্য বের করার জন্য সম্পত্তির ক্রয় মূল্য ইনটু হচ্ছে 1 মাইনাস অবচয়ের হার আর টু দা পাওয়ার টি। টি মানে হচ্ছে টাইম, সময়, 5 বছর। আসেন এখানে যদি মান বসাই তাহলে বহিমূল্য একবারে 5 বছরেরটা চলে আসবে। ক্রয় মূল্য কত ছিল? 7 লক্ষ টাকা ইনটু সূত্রের 1 মাইনাস অবচয় হার হচ্ছে 10%, তার মানে 0.10, আর টি মানে টাইম, বছর। বছর কত এখানে? 5 বছর। সো এইখানে যদি আপনি ক্যালকুলেশনটাকে আমি একটু এলাবোরেট করে দেখাই আপনাকে, 7,20,000 ইনটু 1 থেকে 0.10 বিয়োগ করে আপনি পাবেন 0.90, এর উপরে পাওয়ার হবে হচ্ছে 5। এটা করলে শর্টকাট তাড়াতাড়ি হবে। আর এটাকে যদি আপনি দশমিকে কনভার্ট করে নেন, আপনি যদি এটাকে 5 বার গুণ দেন, এটাকে যদি আপনি 5 বার গুণ দেন, 0.9কে যখন 5 বার গুণ দিবেন তখন এর মান হবে হচ্ছে 0.59049। একটু চাইলে ক্যালকুলেটরে করে দেখতে পারেন। 0.9 5 বার গুণ লিখবেন, 0.9 5 বার গুণ লিখলে দশমিকের এই মানটা আসবে। আর এর সাথে 7,20,000কে যখন আপনি গুণ দিবেন তখন আপনার মান হবে হচ্ছে 4,13,000, 4,13,313 টাকা। এইটা আপনি একটু শর্টকাট নিয়ম করলে এইভাবে বহিমূল্যটা বের করতে পারেন। তাহলে বহিমূল্য 4,13,313। সো 4,13,313 এটা হচ্ছে ক্রমহ্রাসমানের বহিমূল্য। বিক্রয় মূল্য যা দেওয়া ছিল 3,01,000 টাকা। যখন আপনি এটা বিয়োগ করবেন তখন আপনার সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন, 1,12,343 টাকা। 1,12,343, এটা হবে 343। ক্যালকুলেশন করে একটু দেখবেন, আশা করি মিলবে। 1,12,343। সো এই টাইপের অঙ্ক যদি প্রশ্ন কঠিন হয় তাহলে হয়তো আসতে পারে, বাট সরলরৈখিকটা তাড়াতাড়ি করা যায়, ক্রমহ্রাসমানে একটু সময় বেশি লেগে যেতে পারে। ওকে, আসেন যদি নিয়ম ভালো মতো বুঝে থাকেন তাহলে আমরা খুব বেশি আর সামনে আগাবো না। আমাদের এই 25 নাম্বার কোশ্চেন করে আমরা শেষ করতে চাই। পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরি কোনটা? পরোক্ষ মজুরি হবে হচ্ছে আপনার পণ্য ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আসবে এবং এটা একটা পরিবর্তনশীল ব্যয়। বিক্রয়ের কমিশন, এটাকে বলা হবে হচ্ছে কালীন ব্যয়। বিক্রয়ের কমিশন কালীন ব্যয়, কারণ এটা হচ্ছে আপনার বিতরণ উপরিব্যয় বা বিক্রয় উপরিব্যয়।
বিতরণ উপরিব্যয় বা বিক্রয় উপরিব্যয় বলবেন। তারপরে ব্রিজ, রাস্তাঘাট, দালান কোঠা এগুলোর জন্য যে ব্যয় সেগুলোকে ঐতিহাসিক ব্যয় বলা হয়। পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে আপনার একক প্রতি স্থির থাকে, একক প্রতি থাকে হচ্ছে স্থির, কিন্তু আপনার মোট ব্যয় পরিবর্তন হবে। এই যে একক প্রতি স্থির থাকে, তাহলে 2 এবং 3 সঠিক। 2 এবং 3 হচ্ছে গ নাম্বার অপশনে। লাস্টের দুইটা প্রশ্ন, একক প্রতি ব্যয় স্থায়ী থাকে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে, আর কার্যস্তরের ক্ষেত্রে মোট ব্যয় একক প্রতি পরিবর্তন হয়, সেটাকে বলা হবে হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়, বা যার অন্য নাম হচ্ছে মিশ্র ব্যয়। টোটাল 30টা প্রশ্ন সঠিক উত্তর সহকারে এখানে দেওয়া আছে। জাস্ট যা যা আমি যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, এইভাবে যদি আপনারা কোশ্চেনগুলো সলভ করে নেন, আশা করি আপনাদের এই ওয়ার্কশপের ক্লাস করাটা সার্থক হবে। আর আজকের এই পর্যন্ত আমি পড়ায় শেষ করতে চাই। পরবর্তী আরেকটা চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। জাস্ট আমি দেখাই যাই যে আমাদের স্লাইডে রেডি করা আছে, আপনারা উত্তর সহকারে পাবেন, নিজেরা একটু মনোযোগ সহকারে পড়বেন। এখান থেকে দেখেন যে যে এমসিকিউগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা হচ্ছে একদম সুন্দর মতো সাজেশন আকারে দিয়ে রাখছি। আর টোটাল আপনাদের প্র্যাকটিসের জন্য এখানে আমরা মোট 30টা এমসিকিউ রাখছি। যদি আমি লাস্ট স্লাইডে যাই, এখানে 12, সামনে গিয়ে আমরা টোটাল 30টা প্রশ্ন দেখব। এবং এই টোটাল 30টা প্রশ্ন হচ্ছে আমাদের এই সমচ্ছেদ বিন্দু নির্ণয় সম্পর্কিত, অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারে এখান থেকে আসা প্রশ্ন। আসেন দেখি এখানের 2টা কোশ্চেন সলভ করে যাই, তাহলে আমাদের ক্লাস শেষ। দেখেন এখান থেকে আপনাকে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়, যদি কন্ট্রিবিউশন মার্জিন এর অন্য নাম বলা হয় হচ্ছে দত্তাংশ, অথবা এর অন্য নাম স্যার অবদান প্রান্ত বলা হতে পারে। অবদান প্রান্ত আপনার পণ্যের বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আসে হচ্ছে আপনার এই কন্ট্রিবিউশন মার্জিন। আর এখানে আমাদেরকে সমচ্ছেদ বিন্দু বের করতে হবে। সমচ্ছেদ বিন্দু বের করার জন্য আমাদের সূত্র শুধু মনে রাখবো, এই স্থায়ী ব্যয়ের পরিমাণ, স্থায়ী ব্যয় মাইনাস হচ্ছে আমাদের দত্তাংশ। স্থায়ী ব্যয় থেকে স্থায়ী ব্যয়কে দত্তাংশ দ্বারা ভাগ করলে আপনার আসবে সমচ্ছেদ বিন্দু এককের পরিমাণ। সমচ্ছেদ বিন্দু একক, দেখেন বসতে মান বসাই। স্থায়ী ব্যয়ের পরিমাণ 1,40,000, স্থায়ী ব্যয় 1,40,000, লাগবে দত্তাংশ। দত্তাংশ কিভাবে, এই যে পরিবর্তনশীল ব্যয় 40 আর একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 60, তাহলে এখানে মান বসাই, বিক্রয় মূল্য 60 আর পরিবর্তনশীল কত 40। বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়কে আমরা বিয়োগ করছি, তাহলে 60 থেকে 40 বিয়োগ করলে কত আসবে 20 টাকা। তাহলে এই 20 টাকা হচ্ছে দত্তাংশ, বিয়োগ ভাগ করে দেন। 1,40,000কে যখন আপনি 20 দ্বারা ভাগ করবেন তখন আপনার উত্তর আসবে এখানে 7,000 একক। আর এই 7,000 একক পণ্য হচ্ছে আপনার সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু মানে যে পরিমাণ পণ্য বিক্রয়ে লাভ হবে না, ক্ষতিও হবে না, লাভ হবে না, ক্ষতিও হবে না। এবং এই সবগুলো প্রশ্নের উত্তর এই যে 30 পর্যন্ত উত্তর সুন্দর মতো দেওয়া আছে। আপনারা নিজেরা একটু কষ্ট করে আশা করি পড়ার চেষ্টা করবেন। সো যারা যারা ক্লাস করলেন, আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। আর আমাদের এই টোটাল ক্লাসের পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপে এটা মানে ওইখানে শেয়ার করা হবে। যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছেন তারা হচ্ছে পিডিএফটা টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং এই প্রশ্নগুলো একটু আরেকবার মনোযোগ সহকারে পড়বেন, যাতে এমসিকিউ অংশে ফুল মার্কস যাতে আপনার চলে আসে। আর যদি কারো সৃজনশীল অংশ বুঝতে করতে কোথাও কোনো ঝামেলা থাকে, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এডুকেশনের পেজে মেসেজ দিয়ে আমাদের টেস্ট পরীক্ষা পরবর্তী যে ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে সেখানে চাইলে আপনি এনরোল করে নিতে পারেন। সেখানে সবগুলো প্রশ্ন, সিকিউ, এমসিকিউ আরও বিস্তারিত পড়ানো হচ্ছে। সো যারা যারা এখনও ভর্তি হয়ে নাই চাইলে ভর্তি হয়ে দেখতে পারেন, অথবা আপনি যেখানেই পড়তেছেন সেখানেই কন্টিনিউ করেন, বাট আমাদের এই সাজেশনগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ সময় সুযোগ হলে পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সাথে আরেকবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।